তো আগের লেকচারটা হচ্ছে মিড পয়েন্টে নেটওয়ার্ক চলে গেছিল, তো স্টপ হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, তো যেখানে ছিলাম আবার স্টার্ট করি। তো আমরা দেখছিলাম বাংলাদেশের পিপিসি কার্ভ, ইউএস এর পিপিসি কার্ভ। বাংলাদেশের প্রোডাকশন আগে ছিল C1 এ, কনজাম্পশনও ছিল C1 এ। ইউএস এর কনজাম্পশন এবং প্রোডাকশন ছিল C2 তে। এরপরে আমরা কি করছি, দুইটা পিপিসি কার্ভের একটা কমন স্লোপ আছে এমন একটা দুইটা পয়েন্ট চুজ করছি, পিবি এবং পিইউ। এই দুইটা পয়েন্টকে টাচ করে আমরা একটা ট্রেড টার্মস অফ ট্রেড লাইন আঁকছি। হ্যাঁ, তো এরপরে যেটা করা হয়েছে যে এই টার্মস অফ ট্রেড লাইনটার উপরে যে কোনো একটা পয়েন্টকে আমরা চুজ করব, যে কোনো একটা পয়েন্ট চুজ করব মোটামুটি। সেই পয়েন্টটাতে আমরা আর একটা ইনডিফারেন্স কার্ভ আঁকবো, যে ইনডিফারেন্স কার্ভটা আগের ইনডিফারেন্স কার্ভের অবশ্যই উপরে থাকবে। আচ্ছা, সো ইনডিফারেন্স কার্ভটা যে পয়েন্ট থেকে টাচ করবে সেটা হচ্ছে আমার আই। হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে এখন দুইটা কান্ট্রি কনজাম্পশন করবে। ইউএসএও এখানে এই জায়গায় কনজাম্পশন করবে, বাংলাদেশ ওই জায়গাতে কনজাম্পশন করবে। তো মোটামুটি আমাদের ইন্ড অফ ডিসকাশন এখন জাস্ট এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা দেখবো, যে এক্সপোর্ট কে কতটুকু এক্সপোর্ট করতেছে, কে কতটুকু ইম্পোর্ট করতেছে। আচ্ছা, তো শুরুতেই আসি বাংলাদেশে। বাংলাদেশ হচ্ছে প্রোডাকশন করতেছে পিবি তে, তাই না? এই পরিমাণ ক্লথ, সরি রাইস সে প্রোডাকশন করতেছে পিবি। এটা হইতে পারে 8টা সাপোজ, কিন্তু সে কনজাম্পশন করতেছে আই পয়েন্টে। তাহলে আই পয়েন্টে মানে হচ্ছে এই পরিমাণ রাইস সে কনজিউম করতেছে। তাহলে সে প্রোডাকশন, ঠিকঠাক আছে। হ্যাঁ, তো সে প্রোডাকশন করতেছে 8টা পিবি, পিবি পরিমাণ সে প্রোডাকশন করতেছে। এবং আই পরিমাণ মানে আই হচ্ছে, এটা সাপোজ কত হইতে পারে, 7 মতো কিছু একটা হবে, বা 6 হইতে পারে। তো এই পরিমাণ সে কনজাম্পশন করতেছে, তাহলে পিবি মাইনাস এম, এতটুকু তার কি এক্সপোর্ট, এটা সে এক্সপোর্ট করতে পারতেছে। ওকে, এটা গেল। তাহলে বাংলাদেশের এক্সপোর্ট পাইলাম কি পিবিএম। ওকে, এরপরে বাংলাদেশের ইম্পোর্ট। বাংলাদেশ কি ইম্পোর্ট করতেছে? বাংলাদেশ প্রোডাকশন করতো এই পরিমাণ ক্লথ, তাই না? এই পরিমাণ ক্লথ সে প্রোডাকশন করছে, মানে করে বর্তমানে এই পরিমাণ সে ক্লথ প্রোডাকশন করে, এটা তো তার প্রোডাকশন পয়েন্ট। তো এখানে যেরকম রাইসের প্রোডাকশন দেখতে পারতেছি, সেম পয়েন্টে কিন্তু আবার এদিকে আমরা নিচের দিকে ক্লথের প্রোডাকশনও দেখতে পারতেছি। তাহলে পিবি পরিমাণ সে কি করতেছে, বা এম পরিমাণ সে ক্লথ প্রোডাকশন করতেছে। এটাকে আমরা এম নাম দিলাম, এম। এম পরিমাণ সে কি করতেছে, এটা না এই 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 জায়গাটার নাম, এই যে কার্সরটা যেখানে আছে এটার নাম আমি পিবিও বলতে পারি, এমও বলতে পারি। সেখানে স্যার একটা এম এম নাম দিছে আর কি। এই কর্নারটাতে একটা এম নাম দিছে। এই কর্নারটা কিভাবে আঁকা হয়েছে, বর্তমান যে প্রোডাকশন সেখান থেকে আমার একদম বর্তমান কনজাম্পশন, এভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়েছে। ওকে, সো পিবিএম যে এক্সপোর্ট এটা আমরা বুঝতে পারছি। এখন ইম্পোর্ট, ইম্পোর্ট দেখতেছি। সো বাংলাদেশ প্রোডাকশন করে এম পরিমাণ ক্লথ বানায়, কিন্তু সে কনজাম্পশন করতেছে কিন্তু এই পয়েন্টে, এই যে আই এর সোজা। তাহলে এম থেকে আই এই পরিমাণ এক্সট্রা কিন্তু সে ইম্পোর্ট করতেছে। তাহলে আই এম অথবা আই মাইনাস এম যাই বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ইম্পোর্ট। তো বাংলাদেশের এক্সপোর্ট এটা, এই জায়গাটা, এই লাইনটা এতটুকু, আর ইম্পোর্ট হচ্ছে এতটুকু। ওকে, সো বাংলাদেশ গেল। এরপর হচ্ছে ইউএসএ। সো ইউএসএ প্রোডাকশন করতেছে কোন পয়েন্টে, এই পয়েন্টে টিইউ তে। এখান থেকে আমরা একটু সোজা টান দিব, কনজাম্পশনে চলে যাব। ওকে, সো এখন দেখবো যে ইউএসএ কি পরিমাণ এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতেছে। সো শুরুতে আসি, যে কোনো একদিকে দেখা যায় যে প্রোডাকশন পয়েন্ট আসতে হবে শুরুতেই। সে প্রডিউস করতেছে এই পরিমাণ ক্লথ, এই পরিমাণ ক্লথ সে প্রডিউস করতেছে, কিন্তু তার সে ক্লথ কনজাম্পশন করতেছে এই পয়েন্টে, এন পয়েন্টে। তাহলে পিইউ থেকে যে এন পর্যন্ত প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি করতেছে, এক্সপোর্ট করতেছে। সে প্রডিউস করতেছে এখানে এতটুকু ক্লথ, আর সে কনজাম্পশন করতেছে এন 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 পরিমাণ। তার মানে সে এতটুকু কি করতেছে, এক্সপোর্ট করতেছে। সেম ভাবে এতটুকু জায়গা সে কি করতেছে, ইম্পোর্ট করতেছে। কিভাবে ইম্পোর্ট করতেছে, সে প্রোডাকশন করতেছে এতটুকু, এই যে এই পরিমাণ রাইস সে প্রডিউস করতেছে,
কিন্তু সে কনজাম্পশন করতেছে এই এতটুকু, আই পরিমাণ কনজাম্পশন সে করতেছে। তাহলে এন এন পরিমাণ সে হচ্ছে কি করতেছে, প্রোডাকশন করতেছে, আই পরিমাণ সে হচ্ছে কনজাম্পশন করতেছে। তার মানে বাকিটা সে পাচ্ছে কই? বাকিটা সে অবশ্যই ইম্পোর্ট করতেছে। তার মানে আই মাইনাস এন হচ্ছে তার ইম্পোর্ট। তো এই হচ্ছে বাংলাদেশের এক্সপোর্ট, এটা ইম্পোর্ট, এটা হচ্ছে ইউএস এর এক্সপোর্ট, এটা হচ্ছে ইউএস এর ইম্পোর্ট। ওকে, তো এগুলো একটু সামারি করে এখানে লেখা আছে, এগুলো আর আমি পড়লাম না এখন। গ্রাফটা বুঝলেই মোটামুটি এক্সপ্লেনেশনটা নিজে নিজে পড়লেই বোঝা যায়। এই যে এক্সপোর্ট অফ বিডি পিবিএম, ইম্পোর্ট অফ বিডি আইএম, এগুলো আমরা এতক্ষণ দেখাইলাম। সেম ভাবে এক্সপোর্ট অফ ইউএসএ পিইউএন, ইম্পোর্ট অফ ইউএসএ হচ্ছে আইএন। মাইনাস দিলে দেওয়া যায়, না দিলে স্যার ক্লাসে দেয় না, সো দেওয়া দরকার নাই। পিইউএন এভাবে রাখা যায়, আইএন এভাবে রাখা যায়। ওকে, তো এই গেল আমাদের অপরচুনিটি কস্ট থিওরি। সো অপরচুনিটি কস্ট থিওরি এখানে বলতেছে যে তোমার যেটাতে অপরচুনিটি কস্ট কম সেটা তুমি বেশি করে প্রডিউস করো, যেটাতে তোমার অপরচুনিটি কস্ট বেশি, যেটা তোমার স্কিল নাই, সেখানে তোমার প্রোডাকশনে যাওয়া দরকার নাই। তুমি তোমার যেটাতে স্কিল আছে সেটাই বানাও, আরেকদের যেটাতে তার স্কিল আছে সেটা সে সে সেটা বানাক। বানানোর পরে দুইজন কি করো, ট্রেড করো, এক্সপোর্ট ইম্পোর্ট করো। তাহলে কি হবে, দুই দেশের জন্যই ভালো হবে। এটা হচ্ছে অপরচুনিটি কস্ট থিওরির কথা। ওকে, সো অপরচুনিটি কস্ট থিওরিটা তিনটা থিওরির ইন্টিগ্রেশন, তিনটা থিওরি থেকে আসছে। এই যে অপরচুনিটি কস্ট থিওরিটা হচ্ছে সিনথেসিস অফ থ্রি ইন্ডিপেন্ডেন্ট থিওরি, বা তিনটা থিওরি সংমিশ্রণ। ঠিক আছে, তো তিনটা থিওরির নামগুলো কি কি? একটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থিওরি বাই অ্যাডাম স্মিথ, কম্পারেটিভ কস্ট থিওরি বাই ডেভিড রিকার্ডো, এবং ফ্যাক্টর এনভায়রনমেন্ট থিওরি হ্যাকশার আহলিন। সো এই তিনটা থিওরি আমরা হয়তো বা আগে পড়ে আসছি আইটিএফ এ, তিনটেই পড়ে আসার কথা, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, কম্পারেটিভ কস্ট থিওরি, ফ্যাক্টর এনভায়রনমেন্ট থিওরি। স্যার এখানে এই তিনটা থিওরি আর ওইভাবে ডিসকাস করে নাই, জাস্ট এটা মনে রাখলেই হবে যে অপরচুনিটি কস্ট থিওরিটা এই তিনটা থিওরি সংমিশ্রণ। আচ্ছা, তো এরপরে গেইনস ফ্রম ট্রেড অফ বাংলাদেশ। এখানে যে আমরা তখন দেখলাম যে যে যার মতো প্রোডাক্ট প্রডিউস করবে, যে যেটাতে যার যেটাতে স্কিল বেশি সে সেটা প্রডিউস করবে, এরপরে হচ্ছে সে এক্সপোর্ট ইম্পোর্ট করবে, মানে ট্রেড করবে। তো ট্রেড করলে বাংলাদেশের কি লাভ হচ্ছে না কি হচ্ছে না? হচ্ছে কিন্তু। ইউএসএ বাংলাদেশের ফার্স্ট যে আইসি কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, সেটা ছিল কিন্তু আইসি 1। এরপরে কিন্তু তার আইসি কার্ভটা উপরের দিকে উঠে যাচ্ছে। সো এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ পজিশনে নিয়ে আসতেছে। এরপরে হচ্ছে গেইনস ফ্রম ট্রেড ইউএসএ। সো ইউএসএ ও সেম অবস্থা, ইউএস এর যে ইনডিফারেন্স কার্ভটা সেটা ছিল আগে নিচে, এরপরে টার্মস অফ ট্রেড ওপেন হওয়ার পরে বা এক্সপোর্ট ইম্পোর্টে যাওয়ার পরে তার ইনডিফারেন্স কার্ভটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। তো এই হচ্ছে গেইনস ফ্রম ট্রেড অফ ইউএসএ। এরপরে একটা টার্ম আছে ব্যালেন্সড ট্রেড বা ব্যালেন্স অফ ট্রেড। এটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড ক্যান বি সারপ্লাস, ডেফিসিট অর ব্যালেন্সড। ব্যালেন্স অফ ট্রেড বিওটি ক্যান বি সারপ্লাস, ডেফিসিট অর ব্যালেন্সড। অপরচুনিটি কস্ট থিওরি এর ওয়ান অফ দ্য আউটকাম হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। সো অপরচুনিটি কস্ট থিওরির কারণে ট্রেডটা খুব সম্ভবত অনেক ব্যালেন্স পজিশনে চলে যায়, এরকম কিছু একটা, এটা খুব বেশি আমি একটু বুঝি নাই। সো এরপরে আসতেছে লিমিটেশনস অফ অপরচুনিটি কস্ট থিওরি। অপরচুনিটি কস্ট থিওরির মেইন থিমটা শেষ, মেইন অপরচুনিটি কস্ট থিওরি আলোচনা শেষ। এখন হচ্ছে এটার লিমিটেশনস, এটার কি কি সমস্যা আছে। তো লিমিটেশনস হচ্ছে যে টেকনোলজি যে ডাইনামিক, এটাকে অপরচুনিটি কস্ট থিওরি বিবেচনায় নেয় নাই। টেকনোলজি যে ডাইনামিক, টেকনোলজি যে চেঞ্জ হয় এবং সেটার কারণে যে প্রোডাকশন বেড়ে যেতে পারে, এই জিনিসটা অপরচুনিটি কস্ট থিওরি বিবেচনায় নেয় নেয় নাই। আচ্ছা, তো এটা একটা কার্ভের মাধ্যমে দেখা যায় যে টেকনোলজিকে কেন নেয় নাই, বা টেকনোলজিকে না নেওয়ার ফলে কি সমস্যা হয়েছে, এই আর কি। তো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আগের আমাদের পিপিসি কার্ভটা বাংলাদেশের, 10 থেকে স্টার্ট, 6 শেষ। আচ্ছা, একটা জিনিস আমি আগে বলি নাই, সেটা হচ্ছে যে এই যে 10 এবং 6 এর মিনিং কি? এর মানে হচ্ছে সিম্পল, যে বাংলাদেশ যদি তার যত ল্যান্ড লেবার আছে সবকিছু যদি দিয়ে যদি সে ক্লথ বানায়, মানে সরি রাইস বানায়, রাইস প্রোডাকশন করে, তাহলে সে ম্যাক্স 10টা রাইস প্রডিউস করতে পারবে।
তার যত লেবার ল্যান্ড আছে সবকিছু ইউজ করে সে যদি খালি শুধু ইয়াই বানায়, রাইসই প্রডিউস করে, তাহলে সে টেন টেন পরিমাণ কি করতে পারবে, রাইস প্রোডাকশন করতে পারবে। অন্যদিকে সে যদি তার সবকিছু দিয়ে ক্লথ প্রোডাকশন করে তাহলে সে সিক্সটা ক্লথ প্রডিউস করতে পারবে। সেম ভাবে ইউএস এর ক্ষেত্রেও এটা, যে ইউএসএ হইতেছে তার সবকিছু দিয়ে যদি রাইস প্রোডাকশন করে তাহলে সে পয়েন্টে প্রডিউস করতে পারবে। সে যদি সবকিছু দিয়ে ক্লথ প্রোডাকশন করে তাহলে সে বেশি ক্লথ প্রোডাকশন করতে পারবে 10টা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল দুইটা পিপিসি। একটু আগে যেটা দেখলাম এই হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে বাংলাদেশের পিপিসি, আর সি থেকে ডি এটা হচ্ছে ইউএস এর পিপিসি। কিন্তু এটা তো হচ্ছে আজকের পিপিসি, আজকের এই দুইটা পিপিসি, এই দুইটা হচ্ছে আজকের পিপিসি। 10 বছর পরেও কি পিপিসি কার্ভ সেম থাকবে? আনসার হচ্ছে না। 10 বছর পরেও এই পিপিসি সেম থাকবে না। 10 বছর পরে যেটা হবে বা 5 বছর পরে যেটা হবে, এই পিভিসি কার্ভটা শিফট করবে। পিভিসি কার্ভটা, বাংলাদেশের পিভিসি কার্ভটা শিফট করবে, ইউএস এর পিভিসি কার্ভটাও শিফট করবে। তো শিফট করার ক্ষেত্রে যেটা হয়, আহ, বাংলাদেশের যে রাইস প্রোডাকশনের যে ক্যাপাসিটি, সেটা 10 বছর পরে মেবি 10 থেকে 12-তে যাবে। 10 থেকে 12-তে যাবে। তাহলে কি হইলো? একটু বাড়লো, 10 থেকে 12-তে গেল, 20% বাড়ছে বলা যায়। এদিকে তার ক্লথ প্রোডাকশনের ক্যাপাসিটিটা 6 থেকে 9-এ যাবে। এটা কত হবে? 9। এটা একটু বড় হবে, এটা একদম সমান সমান করে রাখছে। 10 থেকে 12 এটা একটু বড় হবে আর কি, রকম হবে এটা। এই মোটামুটি এরকম হবে আর কি গ্রাফটা। মাসুদ স্যারের ক্লাসে এভাবে আঁকাইছে। একটু বড় হয়, নিচের অংশটা একটু বড় হয়। ধরে নিলাম এটা ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে কি হইলো? এগ্রিকালচারাল প্রোডাক্টস এর প্রোডাকশন বাড়তেছে মাত্র 20%। অন্যদিকে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল গুডস সেটার প্রোডাকশন কিন্তু মোটামুটি ভালোই বাড়ছে, 6 থেকে 9-এ গেছে। তার মানে কত পার্সেন্ট? 6 থেকে 9-এ গেলে তিনটা বাড়লো, তিনটা প্রোডাক্ট বাড়লো, 3/6। তার মানে হচ্ছে 3/6 মানে হচ্ছে 1/2, 50%। আচ্ছা, এখানে বাড়তেছে 20% প্রোডাকশন, এখানে বাড়তেছে 50% প্রোডাকশন। যাই হোক, এটা খুব বেশি ম্যাটার না, এখানে 20 আর এখানে 50। সেখান থেকে, সেটা থেকে বড় কথা হচ্ছে যে আমাদের ইউএস এর কি অবস্থা। ইউএস এর ইন্ডাস্ট্রিয়াল গুডস 10 থেকে কততে চলে যাচ্ছে? 20-এ চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা মেজর জিনিস। হ্যাঁ, যে আমরা যারা এগ্রিকালচারাল গুডস প্রডিউস করি, আমাদের 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি খুব বেশি একটা বাড়ে নাই, কিন্তু মাত্র 20% বাড়ছে। হ্যাঁ, আমাদের মেন ক্যাপাসিটি কিন্তু এখানে, আমরা কিন্তু এখানে স্কিলড, তাই না? এটার দিকে আমরা নজর দিয়ে খুব বেশি একটা লাভ নেই। আমরা কিন্তু রাইস প্রোডাকশনে আমরা নিজেদেরকে স্কিলড মনে করি। তো আমাদের 10 বছর পরে আমাদের প্রোডাকশন মাত্র কত বাড়লো? 20% বাড়লো। কিন্তু যারা ইউএসএ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডসে, তারা স্কিল বেশি, তাদের স্কিল বেশি। So তাদের ক্যাপাসিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, 10 থেকে 20-এ চলে যাচ্ছে, যেটা 100%, এটা 100% বেড়ে গেছে। তো এই জিনিসটাকে হচ্ছে অপরচুনিটি কস্ট থিওরি বিবেচনায় নেয় নাই, যে টেকনোলজির কারণে এখানে, এটা তো টেকনোলজিক্যাল গুডস, টেকনোলজিক্যাল গুডস এর কি হয়, টেকনোলজিক্যাল গুডস এর শিফট হয় অনেক বেশি, আর এগ্রিকালচার গুডস এর খুব বেশি একটা শিফট হয় না। কারণ ল্যান্ড তো বাড়ানো সম্ভব না। হ্যাঁ, যত এগ্রিকালচার আমরা টেকনোলজি আনি না কেন, আমাদের ল্যান্ড কি বাড়ানো সম্ভব? সো ল্যান্ড যেহেতু বাড়ানো সম্ভব না, আমাদের রাইস প্রোডাকশনও বাড়ে না। কিন্তু ওদের হইতেছে, ওরা নতুন নতুন মেশিন বানায় ফেলে। মেশিন 10টার জায়গায় 20টা আনা সম্ভব, 20টার জায়গায় 50টা আনা সম্ভব। এভাবে ওরা কম্পিউটার বা অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়াল গুডস আছে সেগুলোর ম্যানুফ্যাকচারিং বেশি বেশি করতে পারতেছে। আচ্ছা, এখন একটু ডিটেলসে পড়ি কি লিখছে। দ্য অ্যাজাম্পশন অফ ক্লাসিক্যাল ইকোনমিস্ট ওয়াজ দ্য টেকনোলজি ইজ কনস্ট্যান্ট। সো এই যে ক্লাসিক্যাল ইকোনমি যারা, অপরচুনিটি কস্ট থিওরিটা যারা বানাইছে, তারা মনে করছে যে টেকনোলজিটা হচ্ছে কনস্ট্যান্ট। বাট রিয়েলিটিতে তো আসলে টেকনোলজি কনস্ট্যান্ট না, টেকনোলজি আসলে কি, ডাইনামিক। সো পিপিসি কিপস চেঞ্জিং, পিপিসি হচ্ছে কি হয়, ডে বাই ডে চেঞ্জ হয়। এবি এবং ইডি যদি 10 ইয়ার্স আগের পিপিসি হয়, তাহলে 10 বছর পরের পিপিসি হয়ে যাবে এডেশ বিডেশ এবং ইডেশ ডিডেশ, তাই না? এটা হচ্ছে, দেখলাম তো এটা কোন। এখন দেখা যাচ্ছে 10 বছর পরে প্রোডাকশন আরো বৃদ্ধি পেয়েছে, যার কারণে
দুই দেশের পিপিসি রাইটওয়ার্ড শিফট করেছে। এটা তো বোঝা যাচ্ছে যে 2 বছর দুই দেশেরই যে পিপিসি কার্ভটা সেটা রাইটওয়ার্ড শিফট করেছে। কিন্তু টেকনোলজির কারণে এগ্রিকালচার গুডস এর প্রোডাকশন কম বেড়েছে। এগ্রিকালচার প্রোডাকশন বেড়েছে কিন্তু অল্প, মাত্র 20% বেড়েছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গুডস এর প্রোডাকশন কিন্তু আমরা দেখলাম 100% বেড়ে গেছে। ওকে, সো ইউএসএ তে এর কারণ হলো টেকনোলজি ইউএস করে চাইলেই ডাবল শিফট করানো সম্ভব। কিন্তু রাইস তো প্রোডাকশন করানো সম্ভব না, রাইস প্রোডাকশন তো বাড়ানো সম্ভব না, যেটা বললাম যে ল্যান্ড ল্যান্ড ডিউ টু শর্টেজ অফ ল্যান্ড, ল্যান্ড তো আর নতুন করে বানানো সম্ভব না টেকনোলজির মাধ্যমে। বাট ক্লথের প্রোডাকশন অনেক বৃদ্ধি করা সম্ভব টেকনোলজি ইউজ করে। তো বাংলাদেশ এবং ইউএসএ আগে যেটা করতো, বাংলাদেশের ক্যাপাসিটি ছিল 10টা, 10টা কি প্রডিউস করার, 10টা রাইস প্রডিউস করার। আর ইউএস এর ক্যাপাসিটি ছিল 10টা ক্লথ প্রডিউস করার, তাই না? 10টা 10টা ছিল, ইকুয়াল ছিল। 10 বছর পরে যেটা হচ্ছে, বাংলাদেশের ক্লথ রাইস প্রোডাকশন 10 থেকে 12তে আসছে, তার মানে 20% বাড়ছে। কিন্তু ইউএস এর ক্লথ প্রোডাকশন বেড়ে গেছে অনেক বেশি, ডাবল হয়ে গেছে, 10 থেকে 20। ঠিক আছে, এই যে শিফটিংটা হয়েছে, এটা আসলে ব্যালেন্সড হলো না। এটা কি ব্যালেন্সড হয়েছে? এটা কিন্তু ব্যালেন্সড যে শিফট হয় নাই। একজনেরটা অনেক বেশি বেড়ে গেছে, একজনেরটা কম বাড়ছে। সো গ্রাজুয়ালি দ্য ওয়ার্ল্ড গোজ ইন ফেভার অফ ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ। সো গ্রাজুয়ালি কি হইতেছে, ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলার, যারা যে কান্ট্রিগুলো ইন্ডাস্ট্রিয়াল গুডস বানায়, তাদের ফেভারে চলে যাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, বাংলাদেশের মতো যারা ডেভেলপিং কান্ট্রি আছে, যারা এগ্রিকালচার গুডস বানায়, ওরা দিন দিন ফকির হইতেছে। আর ইউএসএ যারা বা যারা ইন্ডাস্ট্রিয়াল গুডস বানায়, তারা দিন দিন ভালো করতেছে। এটাই কিন্তু আসলে একটা মার্জিনালাইজেশনের কনসেপ্ট, যে ডে বাই ডে বাংলাদেশ আরো গরিব হচ্ছে, বা ডেভেলপিং কান্ট্রিগুলো আরো গরিব হচ্ছে, আর ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো বা ডেভেলপড কান্ট্রিগুলো আরো ভালো করতেছে। এটাকে বলা হয় মার্জিনালাইজেশন। এই যে ব্র্যাকেটে লেখা আছে মার্জিনালাইজেশন। আচ্ছা, সো এখানে আমরা দেখলাম যে প্রোডাকশন খুব বেশি একটা বাড়ে নাই বাংলাদেশের, সেম ভাবে কিন্তু ইউএসএ টা অনেক বেশি বেড়েছে। তো এটাকে আবার প্রাইসের প্রাইসের আকারেও দেখা যায়, প্রাইসের আলোকেও দেখা যায় এই জিনিসটা, যে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসটা প্রাইসের আকারেও দেখা যায়। সো টার্মস অফ ট্রেড এর সূত্র হচ্ছে, আমরা জানি এক্সপোর্ট প্রাইস ডিভাইডেড বাই ইম্পোর্ট প্রাইস। টার্মস অফ ট্রেড এর ফর্মুলা এক্সপোর্ট প্রাইস ডিভাইডেড বাই ইম্পোর্ট প্রাইস। তো প্রথমে টার্মস অফ ট্রেড ছিল 10:10, যেটা আমাদের যে 10টা 10টা আমরা রাইস প্রডিউস করি, 10টা কি প্রডিউস করি, ইউএসএ প্রডিউস করে 10টা ক্লথ। সো ওদের মধ্যে টার্মস অফ ট্রেডে যদি যাই, তাহলে 1:1 টার্মস অফ ট্রেড ছিল। হ্যাঁ, আফটার 10 ইয়ার্স যেটা হইতেছে, টার্মস অফ ট্রেড হয়ে গেছে 12:20। আগে যদি 1 টাকা ছিল টার্মস অফ ট্রেড, যে 1 টাকা দিয়ে ওটা কিনবো, ও আমাদেরটা 1 টাকা দিয়ে কিনবে, কিন্তু এখন কিন্তু আর এটা সম্ভব না, তাই না? এখন হয়ে গেছে কি 3:5। বা আমরা যদি হইতেছে ওদেরকে 3টা প্রোডাক্ট দেই, আর আমাদেরকে 5টা প্রোডাক্ট দিবে, এখন টার্মস অফ ট্রেড হয়ে গেছে 3:5। এটা স্যার আমাদের ক্লাসে আরো ভালো বুঝাইছে, কিছু প্রাইস, নিউমেরিক্যাল প্রাইস কিছু নিয়ে আসছে। 10/10 100%, 12/20 60%। সো আমরা এই যে অনুপাতগুলোকে একটু জাস্ট ভাগ আকারে দেখি, ডিভাইডেড, এই যে এই ফর্মুলাটার মধ্যে বসাই। সাপোজ এক্সপোর্ট প্রাইস এক্সপোর্ট প্রাইস হচ্ছে 10 টাকা। হুম, এটা হচ্ছে প্রাইস অফ কি রাইস। রাইস আমরা এক্সপোর্ট করতেছি, সো রাইসের দাম ছিল আগে 10 টাকা। আমরা ইম্পোর্ট করতাম হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল গুডস, মানে কম্পিউটার। সো এটার দাম হচ্ছে 10 টাকা। তার মানে 10/10, যেটা হচ্ছে কত পার্সেন্ট, 100% ছিল, তাই না? রেশিওটা ছিল 100%। এটা হচ্ছে টার্মস অফ ট্রেডের আগে, মানে কি জানি বলে, সরি 10 বছর আগে, টার্মস অফ ট্রেডের আগে না, 10 বছর আগে জাস্ট, মানে এখন যদি আমরা চিন্তা করি যে এখন 10:10 আছে, 10 বছর পরে যেটা হবে, সেটা হচ্ছে 12:20 হয়ে যাবে। মানে আমাদের এক্সপোর্ট প্রাইস কমে যাবে, এক্সপোর্ট প্রাইস 12 টাকা হয়ে যাবে, আর ওদের প্রাইসটা অনেক বেড়ে যাবে। ওদের প্রাইস হয়ে যাবে 20 টাকা, আর আমাদের প্রাইস হয়ে যাবে 12 টাকা। সো এটা রেশিওটা পার্সেন্টেজ করলে, ক্যালকুলেশন করলে আসবে
60%। এটা 3/5 হলে এটা আসবে 60%। তো যেটা হইলো, বাংলাদেশের টার্মস অফ ট্রেড আগে ছিল 100%, এখন বাংলাদেশের টার্মস অফ ট্রেড হয়ে গেছে 60%। দুইটাই বাংলাদেশের। বাংলাদেশের টার্মস অফ ট্রেড আগে ছিল 100%, আর এখন টার্মস অফ ট্রেড হয়ে গেছে 60%। তার মানে টার্মস অফ ট্রেড 40% ডেটোরিয়েট করছে। মানে 40% কি হয়েছে, টার্মস অফ ট্রেডটা ডেটোরিয়েট করছে। মানে কি বলা যায় এটার বাংলা হচ্ছে, টার্মস অফ ট্রেড যে একটা পাওয়ার, প্রাইসিং এর যে একটা পাওয়ার, বাংলাদেশের প্রাইসিং এর পাওয়ারটা 40% কমে গেছে। বাংলাদেশ আগে 10 টাকায় বিক্রি করতো, 10 টাকায় কিনতো, আর এখন সে 12 টাকায় বিক্রি করে, 20 টাকা দিয়ে কিনে। তার মানে তার এখন পেমেন্ট বেড়ে গেছে, অনেক টাকা চলে যায়। তো তার হচ্ছে আসলে টার্মস অফ ট্রেড বা পাওয়ার অফ ট্রেডটা কমে কমে গেছে, ডেটোরিয়েট করছে। তো বাংলাদেশের জন্য যেটা লস, 60% না 40% লস, 40% হচ্ছে ডেটোরিয়েট করছে টার্মস অফ ট্রেড। এটা হচ্ছে ইউএস এর জন্য আবার গেইন। ইউএস এর জন্য আবার এই জিনিসটাই 40% হচ্ছে আসলে ইউএস এর গেইন। ওকে, তো এখানে আর তেমন কিছু নাই। এরপরে আসতেছে নতুন একটা থিওরি, যেটা হচ্ছে প্রেভিসিঙ্গার হাইপোথেসিস, পলিটিক্যাল ইমপ্লিকেশন অফ দি ট্রেড থিওরি। আচ্ছা, তো প্রেভিসিঙ্গার হাইপোথেসিস থিওরিটা আবার হুট করে এখানে কোত্থেকে আসলো? এই থিওরিটা, এটা আগের পড়াটার সাথে রিলেশন কি? রিলেশন হচ্ছে, মাত্র আমরা বললাম যে বাংলাদেশে টার্মস অফ ট্রেড কি হয়েছে, ডেটোরিয়েট হয়েছে। হ্যাঁ, তো কেন ডেটোরিয়েট হয়েছে, এইটার আনসার আছে প্রেভিসিঙ্গার হাইপোথেসিস এই থিওরিটার মধ্যে।